দেশজুড়ে চলছে দুর্নীতির নানান বিষয় নিয়ে আলোচনা। আজও একটি উচ্ছেদ অভিযান হয়েছে, যেখানে দখল করে সেখানে বেশ কিছু খামার করা হয়েছিল। যাই হোক, সেই সব সামগ্রিক বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকের আলোচনায় আপনাদের সাথে আছি আমি রাসেল আহমেদ, এবং আজ আমাদের সাথে স্টুডিওতে তিনজন অতিথি রয়েছেন। শুরুতেই তাদের সাথে আমরা একটু পরিচিত হইনি। ডান দিক থেকে শুরু করছি। আমার ডানে রয়েছেন ডক্টর মিজানুর রহমান, অধ্যাপক, মার্কেটিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত আজকের আলোচনায়। এরপরে রয়েছেন জনাব নূর খান লিটন, মানবাধিকার কর্মী, আপনাকেও স্বাগত আলোচনায়। এবং রয়েছেন জনাব বদিউর রহমান, সাবেক চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড। আপনাকেও স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আমাদের আজকের বিষয় নির্ধারণ করেছি দুর্নীতির কালো বিড়াল পোষে কে। আমরা একটু খোঁজার চেষ্টা করবো আজকের আলোচনার মাধ্যমে। আলোচনা শুরু করতে চাই জনাব বদিউর রহমান, একটু আপনার মাধ্যমে শুরু করছি, যেটি নিয়ে আপনার বেশ মন্তব্য গণমাধ্যমে এখন বেশ আলোচিত, যে মতিউর রহমান একসময় আপনার সহকর্মী ছিলেন, মানে কাজ করেছেন আপনার সাথে, বা সেটি নিয়ে আপনি বেশ কিছু বিষয় বলেছিলেন গণমাধ্যমে, যে তাদেরকে যারা প্রশ্রয় দিয়েছেন সেসব নিয়েও আপনি কথা বলেছেন। কিন্তু আপনি যাদেরকে দেখেছেন প্রশ্রয় দিতে, তারা তো আসলে গত হয়েছে, তারা রিটায়ার্ডে চলে গেছেন। এরপরেও তিনি এখন সদ্য বিদায়ী ব্যাংক পরিচালক ছিলেন, মানে এখন হয়তো ব্যাংক থেকে সরে গেছেন। এই যে টপ টু লেভেল, বটম পর্যন্ত রয়েছেন, উনি এত ক্ষমতাধর হিসাবেই ছিলেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বিদেশে ছবি ভাইরাল হচ্ছে আমরা দেখছি। তার মানে আসলে কাদের ছত্র ছায়ায় তিনি এখনো ছিলেন এতদিন পর্যন্ত, বা এখনো আছেনও বলা যেতে পারে? ধন্যবাদ। যারা আগে ছিল, গত হয়ে গেছে, এটা তো একটা চলমান প্রক্রিয়া, যে কেউ রিটায়ার করবে, কেউ নিচের থেকে উঠবে, আর ক্ষমতাটা নিচের থেকে উঠতে উঠতে হয়। আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর রূপের সাথে ছবির কথা বলছেন বোধহয়, না? জি। তো ছবি তো উঠতেই পারে, ছবি কার সাথে কার না উঠে। হজে গেছে বোধহয়, আমি শুনলাম হজের ছবি উঠছে, তো আরাফাতি ভাই হজের একসাথে ছবি উঠছে, এটা দোষের কিছু নাই। কেমন? আবার আরেক দিকে আপনি দেখেন যে রূপ তো 85 ব্যাসের 88-এ জয়েন করা, বেনজির এবং এখনকার আজ এরাও 85 ব্যাসের 88-এ জয়েন করা। তো যদি তথ্যগত ভুল না হয় আর কি, স্মরণশক্তির, এ হইল জুনিয়র মানুষ, তখন জয়েন্ট কমিশনার ছিল আমি যখন ছিলাম। আপনি মতিউরের কথা যে বললেন, তো বাংলাদেশ ব্যাংকের সাথে সোনালী ব্যাংকের একজন ডাইরেক্টরের সেই হিসাবে একটা ছবি উঠতে পারে। সোনালী ব্যাংকের ডাইরেক্টর না? তো ছবি তো অনেক কিছু থাকে, আমাদের ছবি আসছে না, বাইডেনের সাথে আমাদের দেশের কারো কারো ছবি উঠছে না, সেলফি উঠছে, ওটা দোষের কিছু না। যেটা বিবেচ্য সেটা হইল তার দুর্নীতির প্রসঙ্গ যদি উঠে, সেটা বিবেচ্য। আমি সেটাই জানতে চাচ্ছিলাম, যে তিনি এই পরিচালক ছিলেন অনেকদিন ধরে, হয়েছেন, যার যোগ্যতা আছে সে হবে। আমার যোগ্যতা নাই, আমি হতে পারি না, এটা নিয়ে আফসোস করার তো কিছু নেই। ভালোই আছে, ভালোই চলতেছে, সবাই তো চলতেছে। এখন যারা পারে না, তারা অনেকে এরকম শুরু করে, এটা অসুবিধা। হি ইজ ক্যাপাবল, সে ম্যানেজ করতে পারে, এবং ম্যানেজ করতে পারার জন্যই তো তার তরক্কি হয়েছে। সে ম্যানেজ করতে যদি না পারত, তাহলে আমরা যেটা আগে দেখতাম সিভিল সার্ভিসে, যে কিছু কিছু জিনিস আছে আপনার ডকুমেন্টারি এভিডেন্সের দ্বারা প্রমাণ করা যায় না, বাট সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের দ্বারা বোঝা যায় হাউ হি ও শি ইজ। কেমন? তো সেই জিনিসগুলো তখন মূল্যায়ন করা হয় না। আমি থাকতেই যে মতিউর চিটংয়ের ছিল, যেটা আপনি রেফারেন্স দিলেন, ওটা আমি ক্লিয়ার বলেছিও, আমার বইতেও আসছে, আত্মজীবনীতেও আসছে। মতিউর পাওয়ারফুল না হলে, মতিউরকে যখন আমি বদলি করলাম, তখন তার জন্য চিটংয়ের তো আরও কয়েকজনকে বদলি করলাম। আমি যেটা করতাম, যেদিন পদোন্নতি দেব সেদিন সকাল 10টায় পদোন্নতির মিটিং হলে ঠিক আবার 10টা, রাতের 10টার আগে 4টা-5টার মধ্যে অর্ডার জারি করে দিতাম। বদলিটাও এরকম হোমওয়ার্ক করে রেডি থাকতাম, যেদিন বদলি করব। কারণ সেখান সময় শুনছিলাম যে তদবির হয়, বিভিন্ন রকমের ব্যাপার সেবার থাকে ক্যান্সেল করানোর জন্য। আমি নিজে হোমওয়ার্ক করে পরে সন্ধ্যায় মেম্বার সাহেবদের সাথে বসতাম, যে আপনাদের কারো যদি পছন্দের অফিসার থাকে, নিতে চান, তাহলে বলবেন যে আপনার ওই জায়গায় একে দিতে হবে, কিন্তু সাথে বলতে হবে আপনি কেন তাকে নিতে চান। তার আগে আমার তো একটা হোমওয়ার্ক থাকেই, বুঝবো যে কোন দেবতা কোন ফুলের তুষ্টকে কেন চায়। তো সেইভাবে বদলি হয়ে গেল।
মতিউরকে কেউ চায় না, এটা রিপিটিশন হচ্ছে। কারণ একটা ব্যক্তি নিয়ে আপনারা বারবার প্রশ্ন করেন, এটা বারবার বলতে গেলে মনে হয় যেন আমি তার বিরুদ্ধে একটা প্রচারণা নিয়েছি। না, আপনার বই যেহেতু ছিল সেটাই আসলে আমি তো এখন যেটা ছিল সেটাই বলতেছি। বরং আমার তো মতিউরকে ধন্যবাদ দেওয়া উচিত। এখন মতিউরও একটা ছাগল কাণ্ড করেছে বিদায় তো আমরা অনেক ছাগল এটা নিয়ে এখন ব্যয় ব্যয় করতেছি, এবং এটা ব্যয় ব্যয় করার জন্যই তো আপনারা কিছু মজুরি দিতেছে। তো তাহলে মতিউর একটা ভালো কাজ তো করেছে। তখন মতিউরের আরো একটা ভালো আছে যে বেরিয়ে আসছে, এর মাধ্যমে আরো অনেকের তথ্য পাচ্ছি আমরা। হ্যাঁ, বেরোইলে আপনার কি আসে যায়, কতজনের কত কিছু বেরোবে তাতে কি আসে যায়, একটু হবে। আপনার মিডিয়াগুলো করে কি, এই প্রথম একটা কিছু ফেলে এটা চিপতে চিপতে লেবু জিভা করে এটার পিছনে দূরায়। আপনি কি চান যে দুর্নীতি নিয়ে আলোচনা না হোক? তারপরে না আলোচনা হোক, কিন্তু তারপরে আরেকটা যখন ইস্যু আসে তখন এটা বাদ চলে যায়, আরেকটা আসলে এটা বাদ চলে যায়, ফলো আপটা আর করে না। অবশ্যই আলোচনা হবে, ফলো আপ আর করে না কেমন। তো সেই ক্ষেত্রে মতিউরকে বদলি করার পরে হোয়াট ইজ ইন্টারেস্টিং, সিটংয়ে পোর্ট ট্রোটের চার্জে ছিল ব্রিগেডিয়ার হাসান নাসির। দিস ইজ সিম্পলি আমার আগের বক্তব্য বলতেছি, লেখা বক্তব্য। তো হাসান নাসির আমাকে টেলিফোন করলো যে স্যার মতিউরকে আমাদের দরকার। ফরিদ কমিশনার তখন, যে ফরিদ আর মতিউর এই দুইজনকে আমাদের অনুমতি ছাড়া রিলিজ করা যাবে না। এই প্রথম শকটা খেলাম। চাকরি জীবনতে এইসবগুলো টের পাই নেই আগে, কারণ এরশাদের মার্শাল্লাহ সময়ও কাজ করেছি, দেখেছি, কিন্তু এই রকম অবস্থা তো 111-এর সময় যেটা হলো দেখলাম না। আমি বললাম যে কেন? বলে স্যার ওর মাধ্যমে তার একটা গুণ ছিল, সে যখন যেখানে থাকতো অন্যকে ম্যানেজ করতে পারতো, তাদের সাথে ভিড়ে যেতে পারতো। এই জন্যই আমার বদলির তার নাম বলার সাথে সাথে 4 জন মেম্বার বললেন যে স্যার এই ছেলেটাকে ঘাঁটাবেন না, আপনি তার বদলি বাস্তবায়ন করতে পারবেন না। কারণ বলে যে ওর ভীষণ ক্ষমতা আছে, সে অরিজিনালি কাস্টমস ক্যাডারের নয়, ট্রেড ক্যাডারের 7 জনের মধ্যে সেও একজন এখানে আসছে আর কি কাস্টমসে। বলে যে ওর ক্ষমতা এত বেশি যে অর্থমন্ত্রী কিবরিয়ার বেডরুমেও সে যেতে পারছে, সাইফুর রহমানের বেডরুমেও যেতে পারতো, এমনকি সাইফুর রহমানের ওয়াইফ মারা যাওয়ার পরে কবরে বোধহয় সাইফুর রহমানের ছেলেরাও এত কাঁদে না যতটুকু ও কাঁদছে। তা আমার কাছে ইন্টারেস্টিং মনে হইল। কিন্তু সবচেয়ে মজার জিনিস হলো, যে কোনো অফিস প্রধান নতুন অফিসে গেলে তাকে তার নিজের একটা স্ট্র্যাটেজি নিতে হয়। আমি একটু বেকায়দায় পড়লাম, আমি যদি এদের কথায় এখন তাকে বদলি না করি তাহলে তাদের কাছে আমি একটু ছোট হই, তারা আমার এসিড টেস্টে বুঝবে ভয় পেয়েছি কেমন। তো সেই জন্য আমি বললাম না, বদলি হবে। আমি বদলি করে দিলাম। ব্রিগেডিয়ার হাসান নাসির বলল রিলিজ করবে না। এই যে একটা জিনিস, যে কোথায় একজন ব্রিগেডিয়ার হাসান নাসির আর কোথায় গভর্নমেন্টের একজন সেক্রেটারি, আমি আইআরডি সেক্রেটারি এনবিআরের চেয়ারম্যান, আমার বদলি অর্ডার তাদের পারমিশন ছাড়া রিলিজ হবে না, এইটা আমাকে একটা এসিড টেস্ট হবে। আমি নো, রিলিজ করতে হবে। তো তার লিখিত চিঠিও পাঠালে আমি মানলাম না, আমার সাথে দেখা করলো আমি মানলাম না, বলে যে ওরে দিয়ে সবার তথ্য নিয়ে পরে ছুঁড়ে ফেলে দেব। আমি যুক্তি দেখালাম, তাকে দিয়ে সবার তথ্য নিয়ে ছুঁড়ে ফেলে দিবেন, সেটা তো আপনাদের জন্য ক্ষতিকারক হবে। পরে আপনারা চলে গেলে আপনাদের তথ্য সে আরেকজনকে দিতে পারে। এর পরে দেখা গেল, পরেরটা মোর ইন্টারেস্টিং, যে হাসান নাসির ব্রিগেডিয়ারের পরে সিনা ইবনে জামালি মেজর জেনারেল, সম্ভবত সিজিএস ছিলেন, তিনি টেলিফোন করলেন যে এই বদলি আদেশটা বাতিল করতে হবে। বললাম করব না। তারপরে দেখি যে এই যে মাসুদ, জেনারেল মাসুদ টেলিফোন করলেন। তখনকার তাদের সরকারের মধ্যে মোটামুটি 2 নম্বর ক্ষমতাশালী বলা চলে। বলে যে এটা একটু বদলি ক্যান্সেল করতে হবে। আমি সরি, ক্যান্সেল করব না, কারণ আমি ক্যান্সেল করলে আই ডু নট এক্সিস্ট। পরে উনি আর্ম ফোর্সেস ডিভিশন থেকে তারা একটা চিঠিও পাঠিয়ে দিল, ইন রাইটিং একটা চিঠি পাঠালো যে উইদাউট দেয়ার পারমিশন অন্তত এই মতিউরকে রিলিজ করা যাবে না। আমি বললাম তাই করবো, স্ট্যান্ড রিলিজ করে দেবো দরকার হলে। বললো যে তাহলে আপনার সাথে চিফ কথা বলবে। চিফ মানে ক্ষমতার 1 নম্বর ব্যক্তি, নট মিস্টার ফখরুদ্দিন। ফখরুদ্দিনের তো ক্ষমতা নেই, ক্ষমতা তো এদের কাছে। ঠিকই মইনুও সাহেব টেলিফোন করলেন, চেয়ারম্যান সাহেব আমি তো কোনো সময় কোনো রিকোয়েস্ট করি নাই, তো আমার একটা রিকোয়েস্ট, মতিউরকে আপনি বদলির অর্ডারটা ক্যান্সেল করে দেবেন। আমি বললাম স্যার এটা সম্ভব না, আমাকে বদলি করে পরে করবেন। আই ডিড নট ডু দ্যাট অ্যান্ড আই গট হিম রিলিজড। আমি বললাম যে চলে যেতে হবে, গেল। তো যাওয়ার পরে তো সে আমি
স্বেচ্ছা অবসরে চলে আসার পরে মোদি আসলো, সে আবার ব্যাক করলো। তাহলে পাওয়ারটা কোথায়? এইখানে আমি একটু জানতে চাই, আপনি সেখানে আপোষ করেননি বলে আপনাকে সরে যেতে হয়েছে, বা আপনি সরে গেছেন নিজের ইচ্ছায়, বা আপনি এটা আপত্তিকর। আপনি সরে গেছেন অথবা আপনি অন্য কারণে সরে গেছেন? শুনেন, কিছু কথা আছে আমাদের এখানে, একটা অসুবিধা হয়, যারা যেটুক শুনে সিলে কান নিয়ে গেছে এটা নিয়ে শোনে। আই ওয়াজ এ ফ্যাক্টর এট দ্যাট টাইম, এনবিআর চেয়ারম্যান বদিউর রহমান তখন একটা ফ্যাক্টর ছিল। অতএব সে চলে গেলে যে যেভাবে সুবিধা নিতে চায়, এই যে মেয়র আনিস মারা গেল না, আনিসুল তো বিজিএম এর ডাইরেক্টর ছিল। তো আমার বাজেট মিটিংয়ে আনিসুল কয়েকটা দাবি তুলল, আমি একটাও রাখি নাই। আনিসুল অসন্তুষ্ট হলেন, বললেন যে স্যার আমার একটা কথাও আপনি রাখলেন না। বলে আপনার একটাও রাখি নাই, কিছু যায় আসে না, আপনি তো বিজিএম এর পক্ষে ডাইরেক্টর হিসেবে বললেন, কিন্তু আপনার ফেডারেশন যেটা আছে, মিন নাসি যেটা, সেখানে সাজেশন তো অনেকগুলো আমরা রেখেছি। তো পরে আমি স্বেচ্ছা অবসরে চলে আসছি, সেই কাহিনী আপনাকে বলে দেবো ভুলভ্রান্তি নিরসনের জন্য। যে তখন কেউ কেউ বললো মতিউরকে বদলি করার পর আমি টিকে থাকতে পারিনি, ওই আমার বদলি করাইল। আবার কেউ বলল মেয়র আনিস চন্দ্রিমা উদ্যানে হাঁটার সময় 200 জনকে বললো যে আমি বদলিটা করিয়েছি। কারণ তাদের ফেডারেশন তখন ইলেকশন, তাহলে বদিউরকে বদলি করাতে পারলে তাদের যে ক্ষমতাশালী একটা ক্রেডিট হবে। এবং 5ই সেপ্টেম্বর 2007 হোটেল রেডিসনে যে ওটার বিজনেস ফোরামের বক্তব্য, সেখানেও একচেটিয়া আমার বিরুদ্ধে বলল। এখন আপনাকে বলে দিই ফর ইউর কনজামশন, যে বদিউরের বদলি হয়েছে আরও অনেক উপর লেভেল থেকে। সেই লেভেলগুলো এইসব পুস্কা মতিউর বা ওই তখনকার বিজিএমের ডাইরেক্টর আনিস দিয়ে হয় না। অবশ্য আনিসুল পরে মাপ চেয়েছে আমার ওয়াইফের সামনে, যে স্যার আমি যদি ভুল করে মনে কষ্ট দিয়ে মাফ করে দেবেন। আমি তার উপর একটা ভালো লেখাও লিখেছি সেই সময়। আবারও আমি আপনার কাছে ফিরব আলোচনায়, তবে একটু যেতে চাই জনাব নূর খান লিটন, একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমরা দেখলাম বা তার কথার প্রেক্ষিতেও বুঝলাম যে আসলে বরাবরই ক্ষমতার কাছাকাছি তিনি থাকার চেষ্টা করেছেন বা সবসময় থেকেছেন বলি এই জায়গাতে থেকে পেয়েছেন। বিনিময়ে কি ক্ষমতাসীনরা কিছু পাননি বা নেননি? দেখেন, আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে বিনিময়ে কি পেলেন না, তার চেয়ে বড় বিবেচ্য বিষয় হচ্ছে যে এই মানুষগুলো ক্ষমতাকে এমনভাবে ব্যবহার করতে পারে, বেডরুম থেকে শুরু করে ড্রয়িং রুম পর্যন্ত, এবং সৎ মানুষদেরকে কিভাবে হ্যস্ত করতে পারে। এবং এইখানে ওই সময় যারা ক্ষমতায় ছিলেন বা পরবর্তীতে পর্যন্ত যাদের সেই সক্ষমতাটা ছিল ক্ষমতা দেখানোর, প্রদর্শন করার বা করার, তাদের মাধ্যমেই তো সে টিকে ছিল। সে যে মানে এই ঘটনার পর তাকে তো বিদায় নেওয়ারও একটা সম্ভাবনা ছিল, সেটা তো হয়নি। সেই সরকার গেল, তারপরে আজ প্রায় 15 বছর 16 বছর সে রয়ে গেল। এবং এখন যে অবস্থাটা দেখা গেছে তাতে পরিষ্কার যে এই মতিউর তো একদিনে হয়নি, এই মতিউর তো একজন বা দুইজন, তার মানে তিনি একা নন। এই মতিউর শুধুমাত্র ওই তত্ত্বাবধায়ক সরকারের সময় সামরিক জান্তার সাহায্য বা ব্যবসায়ীদের সাহায্যে তৈরি হয়নি, এবং পরবর্তীতেও সে কিন্তু যখন যেখানে দরকার ছিল সেখানকার সমর্থন নিতে পেরেছে, এবং পেরেছে বলেই এতদিন টিকে ছিল। এবং দেখেন যে পরিমাণ সম্পত্তির কথা আসছে, আমরা সাধারণ মানুষ তো ওই জায়গাটাতে বেশি বিচলিত যে এত সম্পদ এত সম্পদ এত সম্পদ। একজন সেক্রেটারির, সৎ সেক্রেটারির চেহারা তো দেখছি আমরা, কাপড় চোপড়ও দেখি, আর একজন অসৎ তার অধীনস্থর কাপড় চোপড়ও দেখি, চলাফেরাও দেখি, এটার ভিতর অনেক পার্থক্য। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে যারা সরকার পরিচালনা করেন তারা যে বিষয়টা জানেন না, এইটা ভাবার কোনো কারণ নাই। কারণ ওই পর্যায়ের দুর্নীতি অবশ্যই যারা সরকার পরিচালনা করেন এবং গুরুত্বপূর্ণ জায়গায় আছেন তারা জানেন। এটি শুধু প্রাইম মিনিস্টারের জানার ব্যাপার না, এটির ওই ডিপার্টমেন্ট আছে, তার ঊর্ধ্বতনরা আছে, সেক্রেটারিয়েট আছে, মন্ত্রী আছে, এই সব জায়গায় কি করে ম্যানেজ করে আসছে এতদিন। আচ্ছা, আজকে যদি ছাগল কাণ্ডটি না ঘটতো তাহলে কি আমরা জানতে পারতাম? এটা কি সরকার স্ব-উদ্যোগে কোনো ইনভেস্টিগেশন করেছে? আমার তো মনে হয় না। যদিও শোনা যাচ্ছে যে আগেই অভিযোগ ছিল, কিন্তু এইটি প্রকাশিত হলো তখন যখন ছাগল কেনা নিয়ে ছাগলের একটা যে অ্যামাউন্ট ধরা হলো, সেটা আমাদেরকে বিবেকে নাড়া দিচ্ছে যে একটা
একটা কোরবানির জন্য, একটা নামের কোরবানির জন্য 12 লাখ বা 15 লাখ টাকা, এইখান থেকে তো মানুষের উত্তর ইয়ে হলো, এবং সেটা পরে নিউজ হলো, আপনার এই মিডিয়াতে বিভিন্নভাবে নিউজ হওয়ার কারণে মানুষের ভিতর প্রতিক্রিয়া হলো, এবং তারপরে একটু খোঁজ খবর নেওয়া হলো। এবং দেখেন, সরকারের কিন্তু এগুলি দেখভাল করার বিভিন্ন ডিপার্টমেন্টের লোক রয়েছেন বিভিন্ন পর্যায়ে। যেমন ভাই যেটা বললেন, আমি খুবই বদিউর ভাইকে ধন্যবাদ জানাবো যে উনি যেই সময়টুকু পেয়েছেন, খুব বেশি সময় পান নাই, চেষ্টা করেছিলেন, আর বারবার আসতেন হচ্ছে শহীদ মিনারের পাদদেশ, ওই সময়টায় আমার খুব খেয়াল আছে। তো আমার কাছে খুব অবাক লাগে যে এই যে মানুষগুলো একটা চেষ্টা করে এই ধরনের ক্রিমিনালদেরকে চিহ্নিত করে একটা ব্যবস্থা নেওয়ার জন্য, উনি তো সাময়িক একটা ব্যবস্থা যে সরিয়ে দিলে, ওই জায়গা থেকে সরিয়ে দিলে অন্ততপক্ষে বড় ধরনের দুর্নীতির স্কোপ কমে যাবে। জি, আমি সেটি নিয়ে একটু আপনার কাছে আবারও ফিরছি, তবে একটু ডক্টর মিজানুর রহমান, একটু আপনার কাছ থেকে জানতে চাইছি, যেটি নিয়ে আলোচনা হচ্ছিল, সত্যিই তো আসলে ছাগল কাণ্ড না হলে আমরা জানতাম কিনা, বা সেটি দুদক বা অন্যান্য ডিপার্টমেন্টও তো আমরা এখন পর্যন্ত সেই ধরনের কোনো অগ্রগতি দেখিনি। আসলে এই সংস্থাগুলোর কাজ কি? দুদক, এনবিআর, পুলিশ কিংবা সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের কি এগুলো ধরার দায়িত্ব, নাকি এতে সামিল হয়ে যাওয়াটা তাদের কাজ বলে মনে হয়? আচ্ছা, ধন্যবাদ। আসলে ওনারা অনেক অভিজ্ঞ এবং মানে এই বিষয়গুলো আমার চেয়ে আরও বেশি কাছের থেকে দেখেন। আমি আসলে এটা একটা ট্রায়াঙ্গেল, একটা ত্রিভুজ আসলে। একদিকে রাজনীতি, একদিকে আমলাতন্ত্র, একটা হলো ব্যবসায়ী। এই তিনটা একবারে সম্মিলিত প্রয়াস সেই এই জিনিসটা হয়। এটা কেবলমাত্র আমলারা করে ফেলছে। আমলা যে করলো, কী জন্য করলো? ব্যাট এবং ট্যাক্স কম ধার্য করে রাষ্ট্রকে ঠকিয়ে, অর্থাৎ যেটা ধার্য করতো এটা যদি পুরোটা ব্যবসায়ীরা দিয়ে দিত, তাহলে তো আর ঘুষ দেওয়া লাগে না। তো ঘুষটা দিয়েছে কি জন্য? 100 কোটি টাকা আমার ভ্যাট দিতে হবে, ধার্য হয় সরকারি হিসাব অনুযায়ী। এখন তার সাথে নেগোসিয়েশনে যায় ব্যবসায়ীরা যে ঠিক আছে, আমি 25 কোটি দেব, আর বাকি যে 75 কোটি টাকা, ওর থেকে আপনি অর্ধেক, আমি অর্ধেক। এইটা হলো ব্যবসায়ীদের। আর এই পুরোটা আবার ব্যবসায়ীরা আবার মানে কোনো রকমের রাজনৈতিক সংস্রব ছাড়া ব্যবসা, এইটা আমাদের দেশে অনেক আগে থেকেই আমি মনে করি যে খুব একটা বেশি কার্যকর না। সবাই মানে আমাদের একটা তো হয় যে বলি যে আমাদের সংসদে ব্যবসায়ীর সংখ্যা বেড়ে গেছে 73% না 74% আস্তে আস্তে বাড়ছে, কিন্তু আবার ব্যবসায়ীরা সরাসরি ওইভাবে পলিটিক্স না করেও পলিটিক্সে কন্ট্রোল করে, তাদের কাছে বহু রকমের মেকানিজম আছে। অতএব এই যে রাজনীতিবিদ, আমলা এবং ব্যবসায়ী, এই তিনটা একটা এই ত্রিভুজের সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু এগুলো হচ্ছে। অর্থাৎ কেউ যদি এখন বলে যে সব কিছু আমলারাই করছে, আমলা নির্ভরতা এটা সেটা, আর রাজনীতিবিদটা এটা খুব তেমন কিছু না। কারণ রাজনীতিবিদদের এবং রাজনীতির পরিবারের যে সম্পত্তির হিসাব, আমি তো দুদককে এটা বলি যে এত জায়গায় তো খোঁজাখুঁজি দরকার নেই। শুধু এই এমপি এবং উপজেলার চেয়ারম্যানরা যে হলফনামায় যে সম্পত্তির বিবরণ দিচ্ছে, এটার সাথে বোর্ড অফ রেভিনিউ, আমি জানি আইনে বলতে পারবে, ট্যাক্স ফাইল দেখে তার সম্পদের হিসাব গত বছর যেটা দিছিল, এর আগের বছর 10 বছরের হিসাব, তো প্রত্যেক বছর আমরা তো পাই করে যে আপনার যে এখান থেকে অনারিয়াম দেবেন, এটাও তো রেকর্ড করি, ওইটাও হিসাবে দিই আমরা। তো এইটা তার ট্যাক্স ফাইলের সাথে তার হলফনামা দেখলেই তো এই সবগুলোকে দেখবেন আপনি। মানে তাহলে দুদক ধরতে পারছে না কেন? দুদক তো এই একই লোককে 3 বার মানে তলব করে তাকে একটা ছাড়পত্র দিচ্ছে উনি। হ্যাঁ, আমি তো মনে করি যে দুদক এখন তার জন্য যে তদন্ত কমিটিটা করছে তার সম্পদের হিসাবের, এর আগে আমি দুদকের চেয়ারম্যানকে বলবো আপনি আরেকটা কমিটি করেন। এর আগে যে 3 বার তাকে দায় মুক্তি দিয়েছিল, কারা দিল এবং কিভাবে, কত টাকার বিনিময়ে দিয়েছিল, সোজা কথা আমার প্রশ্ন। টাকা ছাড়া এগুলো কোনোটাই হয়নি। এবং বদিউর রহমান ভাই যেটা বললেন, এই যে তাকে বদলি ঠেকানোর যে তদবির, প্রত্যেকটা খাতে খাতে টাকা দিয়ে করা হয়েছে। এমন উনি বিশাল এমন একটা ব্যক্তিত্ব যে মানে সবাই বললে ওনার কথায় পরিচিত হয়ে গেছে, এত মোহিত একটা লোক এরকম না। পুরো ব্যাপারটা টাকা দিয়ে করছে, টাকার মাধ্যমে এই সবগুলো লোককে ব্যবস্থা গ্রহণ করা হয়। তো আমি বলবো আর কি যে এটা যদি এই ত্রিভুজ, মানে এর উপর এর দায়িত্ব, এদের উপর দায়িত্ব বলে রাজনীতিবিদরা কম, ব্যবসায়ীরা বেশি, বা আমলারা সুযোগ পেয়ে গেছে, এই যে যেগুলো আমরা বলি, এটা আসলে একেবারে সমবিভাজন, একটা ত্রিপক্ষীয় একটা মানে চুক্তির আওতায় পুরো ঘটনাগুলো ঘটছে। আর এর চেয়ে বড় যেটা, এটা তো বড় বড় যেগুলো ঘটতেছে, আপনি
হেন জায়গা নেই, ছোটোখাটো জায়গায় পর্যন্ত যেভাবে এটা ছড়াইছে, এর মূলত আসলে একটা কালচারে একটা চোরের সংস্কৃতিতে পরিণত হয়েছে। আমাদের যে ইকোনমিক ডেভেলপমেন্ট, আমাদের যেই পর্যায়ে আমরা গেছি, অথবা আমাদের অন্যান্য যেসব শিক্ষা, স্বাস্থ্য, এটা সেটা বহু ক্ষেত্রে তো আমরা মানে ইন্ডিকেটরস দিয়ে বলতে পারবো যে আমরা আগের চেয়ে তো অনেক এগিয়ে গেছি। কিন্তু আমাদের এই যে মনস্তত্ত্ব, কালচারাল যে অ্যাসপেক্টসটা, আপনি এখনো এই দুর্নীতিবাজরাই নমস্য সবার কাছে। এই দুর্নীতিবাজরা জায়গায় জায়গায় মসজিদ বানাচ্ছে, মাদ্রাসা বানাচ্ছে, এবং সবগুলো মসজিদে এসি লাগাইছে এই সবগুলো দুর্নীতি টাকা দিয়ে। আর আমরা জনসাধারণ ওদেরকেই বাহবা দিচ্ছে, এবং ভোটে দাঁড়ালে এদেরকে ভোট দিবে। অতএব এই কালচারটা যদি পরিবর্তন করতে না পারেন, দুর্নীতি একটা খুবই ঘৃণিত কাজ, এবং দুর্নীতির মাধ্যমে অর্জিত যে সম্পদ, এটা দিয়ে ওমরা করেন, হজ করেন, মসজিদ বানান, আর কিনা মসজিদে এসি লাগান, যাই লাগান, এটা যদি আমরা সামাজিকভাবে ঘৃণা করতে না পারি, তাহলে এইগুলা এই যে কয়দিন আমরা আলোচনা করবো অবিলম্বে, এই আলোচনাই চলবে। এর আগে সামাজিক আন্দোলন, এটা ছাড়া অন্যগুলো কোনো লাভ হবে না। দুই একটা বিচার করে ফাঁসি দিলেও কিছু হবে না। ওটা কালচারালি চেঞ্জ করতে হবে জিনিসটাকে। আবার আলোচনায় ফিরবো, তার আগে একটি ছোট বিরতি নিয়ে আসতে চাই। দর্শক সঙ্গী থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। আবারও ফিরছি 24 ঘন্টার আলোচনায়। আমরা এই পর্বে একটু যেতে চাই জনাব নূর খান লিটন, একটু আপনাকে দিয়ে শুরু করতে চাই। গণমাধ্যমের খবর রয়েছে, পাশাপাশি আমরা বিভিন্ন হলফনামার কথা যেটি আপনারা বলছিলেন সেটি তলব করলে, কিংবা গেল কয়েকদিন ধরে যারা দুর্নীতিবাজ হিসেবে অভিযোগ এসছে যাদের নামে, তাদের দেখছি যে স্ত্রীদের সম্পদ অনেক ফুলে ফেঁপে উঠেছে। তার মানে যে এখন গৃহিণী পেশাটিও বেশ লাভজনক বলা যাচ্ছে। এইটিকে কিভাবে দেখছেন? দেখেন, শুধু স্ত্রীদের সম্পত্তি বাড়ছে না, সাথে সাথে শালা, শালি, শালা মানে ভাইরা ভাই, ভাই বোন সবাই সম্পত্তি বাড়ছে এক। আর ব্যবসার প্যাটার্নগুলি দেখবেন, এদের সবার ইদানিং দেখি কি ওই যে কটেজ মোটেজ, তারপর মৎস্য খামার আছে, কয়েকটা মাছ ছাড়লেন আর কয়টা উঠাইলেন, এটার ভিতর কি গ্যাপ জানি না, রিসোর্টের ব্যবসা, কমন কিছু জিনিস। এগুলো কেন হচ্ছে? এই যে হাজার হাজার বিঘা জমি, ফসলি জমি কিনে রিসোর্ট বানাচ্ছে, এগুলি কি কারো চোখে পড়ে না? আর যে মতিউরকে বাঁচানোর জন্য সামরিক সরকারের সর্বোচ্চ ব্যক্তি চেষ্টা করছে, এবং তারপর যে ধারাবাহিকভাবে এতদিন আছে, এইটা তো ওইরকম শক্তিধর ব্যক্তিদের প্রশ্রয় ছাড়া পারে নাই, অসম্ভব। তাহলে এই জিনিসগুলো আমাদের মানে বলতে হবে। আর দেখেন, এদেরকে নিয়ে যারা ফোন করেছেন তারা পরবর্তীতে অনেকে এমপি হয়েছেন, অনেকে বালুর ব্যবসা করেছেন, অনেকে মানব পাচারের সাথে যুক্ত হয়েছেন, বা মানব ট্রেডের সাথে যুক্ত হয়েছেন, আদম ব্যাপারী। কাদের প্রশ্রয়? কেন এই লোকদেরকে দেখেন জনপ্রতিনিধি করার চেষ্টা করা হয়? কারা করে? কোন জায়গার থেকে মানে এই সিদ্ধান্তগুলো নেয়? এটা আমাদের ভাবতে হবে। কয়েকদিন আগে আমরা দেখলাম যে কয়েকজন রাজনীতিবিদ এই দুর্নীতিগুলিকে হালকা করার একটা চেষ্টা করেছিল। কেউ কেউ বলেছিল গোপালগঞ্জের জমির দাম কত, যে একজন আইজির তো এটা হইতেই পারে, এরকম কথাবার্তা আগে 2 টাকায় কিনছে এখন 2 কোটি হয়ে গেছে, এরকম কথাবার্তা বলেছে। তারপরে একজন মানে একেবারে উপরের রাজনৈতিকবিদ তো বলেই ফেললেন যে এটা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র। কিন্তু যেদিন মাননীয় প্রধানমন্ত্রী বলে ফেললেন যে এত টাকা বানাচ্ছেন যদি দেশেই না থাকতে পারেন, তখন দেখলাম সবার সুর চেঞ্জ। এইটা কেন? সত্য তো একবারই সত্য, অন্যায় তো একবারই বুঝতেছি যে অন্যায় করছে, তার বিরুদ্ধেই তো দাঁড়াইতে হবে। ম্যাও ম্যাও কেন করে তার পক্ষে? ওই যে মিজান ভাই যেটা বললেন, টাকা ছাড়া কোনোটা হয় নাই। তাহলে এই টাকা তো শুধুমাত্র ওই আমলা করে নাই, কামলারাও করছে, রাজনীতিবিদরাও করছে। এবং এখন ওই 2-4টা মতিউর বা 10-12টা বেনজির, এইটা ধরে আপনি যদি মনে করেন যে আপনি বাহাবা পেয়ে যাবেন বা আপনি দেশকে একেবারে মানে সৎ মানুষের দেশে পরিণত করবেন, তা না। আপনাকে দেখতে হবে যে হ্যাঁ, দুর্নীতি যে ব্যাপ্তি লাভ করেছে, সেখান থেকে যেমন সামাজিক আন্দোলনের ব্যাপার, রাজনীতিতে যেমন একটা আদর্শিক জায়গা তৈরি করে দেওয়ার ব্যাপার আছে, আদর্শিক সংগ্রামের জায়গা তৈরি করার দরকার আছে, পাশাপাশি শুদ্ধি অভিযান একটা পরিচালিত করতে হবে, এবং সরকারকেই সেটা করতে হবে। এবং সেটা মানে যদি মাননীয় প্রধানমন্ত্রী চিন্তা করেন হতে পারে, কিন্তু তিনিও যদি এদের আশ্রয় প্রশ্রয় দেন তাহলে তো আর শুদ্ধি অভিযান করবেন না। তাহলে এরকম 10-20টা ঘটনার পর দেখবেন যে আস্তে চুপ হয়ে গেছে সবাই, অন্য একটি ঘটনা নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাব। জি, একটু যেতে চাই জনাব মিজানুর রহমান, একটু আপনার কাছ থেকে আরেকটি বিষয় একটু জেনে আসতে চাই, যেটি নিয়ে আলোচনা হচ্ছিল আরেকটু যুক্ত করার ক্ষেত্রে। আমরা দেখেছি যে যাদেরই দুর্নীতিবাজ হিসেবে আলোচনা হচ্ছে তাদের বিদেশ নিষেধাজ্ঞাটা তখনই হয় যখন তারা বিদেশে চলে যান।
এটি কি আসলে ইচ্ছাকৃত সমঝোতা নাকি আসলেই ঘটনাটি কাকতালীয়? আচ্ছা, এটা পরে একটু বলি। ওইটা দিয়ে আবার একটু ঢালাওভাবে যদি এরকম হয় যে একবারে আমাদের কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই ব্যানার্জির বা বর্তমান যে আইজিপি এর 27তম। আমি অনেকেরই চিনি যারা আইজিপি ছিলেন, খুবই খুবই রিলিজিয়াসলি এবং খুবই সিম্পল লাইফ লিড করে এখনও জীবিত আছেন, এরকম অনেকজনকে আমি চিনি। অনেক রাজনীতিবিদ আছে, তাদের জীবনে বহু রকমের উত্থান পতনের মধ্য দিয়ে গেছেন, কিন্তু কখনো এই অনেক সম্পত্তি করে ফেলবেন এরকম রাজনীতি ওনারা করেননি। এরকম এদের সংখ্যা অনেক আছে। আর আমাদের মধ্যে 11,440 টাকা দিয়ে কোরবানি দিচ্ছে আমাদের বদিউর রহমান সাহেব। হি ওয়াজ দ্য চেয়ারম্যান অফ বোর্ড অফ, এবার 7 ভাগে কোরবানি দিচ্ছে, 11,400 কয় টাকা জানি ওনার ভাগে পড়ছে কোরবানি। তো এটা তো আছে। তো এই জন্য আর কি ঢালাওভাবে বোর্ড অফ রেভিনিউর সব লোক চোর ছিল, পুলিশের সমস্ত লোক চোর, রাজনীতিবিদ সব, এটা মনে করার দরকার নেই। এগুলো হচ্ছে মানে ব্যক্তি বিশেষের হঠাৎ করে এরকম গজিয়ে যায়। তারপরেও আমরা তো মানে মানে বলবো যে আমাদের দুর্নীতি মানে আগে যেভাবে হতো তার চেয়ে এটা কোনো অংশে কমছে না, এটা হলো আমাদের বক্তব্য। আর এখানে ভালো মন্দ দুইটাই আছে। আর এইটা যেটা হয় আমি জানি না, মানে বাংলাদেশে তো মনে করেন বেসিক ব্যাংক নিয়ে যে ঘটনাটা ঘটলো, সেখানে বেসিক ব্যাংকের চেয়ারম্যান সাহেবকে এখনো তো অ্যারেস্ট করা হয়নি মনে হয়, এবং উনিও বিদেশ যাওয়ার পরে নিষেধাজ্ঞা এসেছে। উনিও বিদেশ চলে গেছে, আমি জানি না। উনিও ওই একদিনে 185 কোটি টাকার জাহাজ বা অ্যাপার্টমেন্ট কিনে ফেলছেন, আমি জানি না। তো এইটা আজকে অবশ্য দেখলাম একজন প্রথম সচিব এনবিআর এর তার 19 কোটি টাকা জব্দ করছে না কি করছে, ও চলে গেছে কিনা আমি জানি না। তো এরা আমার ধারণা এখন একটা দলে, হ্যাঁ সব যদি ইতিমধ্যে চলে গিয়ে থাকে তাহলে তো ভালো, সব সুট পালাইয়ে চলে গেছে। কিন্তু যেগুলো যায়নি এগুলো হয়তো এখন এই একটু দমবে হয়তো। কিন্তু সরকারের উচিত হবে, বা কেনা বলা হয় আমাদের দুদকের দায়িত্ব হলো যে আগের থেকে একটা প্রিএমটিভ মেজার্স নিয়ে নেওয়া। কারণ এদের কাছে বললাম তো, এই মতিউরদের কাহিনীটা তো এবারই গেছে তা না। মতিউর তো আরও 3-4 বার তার সম্পত্তির হিসাব সহি ইয়েতে দুদকে গিয়েছিল জিনিসগুলো। তো সেই রকম ফাইল আরও আছে, বহু আছে, এই দুদকেই আছে। সেই ধরে আগের থেকে যদি প্রিএমটিভ মেজার্স না নেন, আপনি এখন এয়ারপোর্টে কত লোক যাচ্ছে, আর একজনের পাসপোর্টেরও তো কোনো অভাব নেই। একজনের আমি জানি না পাসপোর্ট কি করে এতগুলো দরকার হয় না, এটা কি পারপাসে কেন লাগে আমি এটা বুঝলাম না। 2-1টা নিলে হইতে পারে, লালটা পাওয়ার আগে সবুজটা জমা দেয়, নেই সবুজটা লালটা একসাথে 2-1টা হইতে পারে। কিন্তু একই ব্যক্তির একই মানে 6-7টা পাসপোর্ট কীভাবে হলো, কেন হলো, এটা আমি এখনও আমি হিসাবটা মিলতে পারছি না যে পারপাসটা কি। এক্সপিরিয়েন্স লোকরা বলতে পারো যে এতগুলো পাসপোর্ট দিয়ে কী করবে সে, কাজ কি। যদি বিদেশ যাইতে হয় 2টা নিলে একটা লুকাইয়া একটা সরকারের অনুমোদন নিতে হয়। লাল পাসপোর্ট হলে প্রত্যেকবারে কিন্তু প্রেসিডেন্টের অনুমোদন ছাড়া যাইতে পারবেন না। তো সে হয়তো অনেক সময় কেউ মনে করলো যে আমি লাল পাসপোর্ট নিবই না, আমার প্রায় যাওয়াটাও লাগে, সেটাও একটা হইতে পারে। তাহলে 2টা হইলো, এরপরে আরও 6টা কী করে পাসপোর্ট হয়, এটা পারপাস থেকে, এটা আমি এখনও বুঝতে পারিনি। তো সেজন্য যেহেতু দুদক মানে এই কেসগুলো অলরেডি পেন্ডিং যেগুলো আছে, সেগুলোর ব্যাপারে যেগুলো তদন্ত করে নাই বা বিভিন্ন চাপা পড়ে অথবা কর্মকর্তারা ভাগাভাগির কারণে যেগুলো তদন্তে আসে নাই, সেই ক্ষেত্রে আমি দুদককে বলবো যে আগে ভাগে এগুলোর ব্যবস্থা গ্রহণ করেন। এই পুরো দল ধরে তাদের সম্পত্তি, ব্যাংক লেনদেন সবগুলোর প্রতি নজরদারি রাখেন, এবং তাদের বাইরে চলে যাওয়াটাও যেন আগে ভাগে বন্ধ করা হয়। আপনি সব কিছু হলেও দেখা গেলো সে নাই। তো জিনিসটা এখন ইমপ্রেশনটা তো আছে যে তাদের দেশে যেই পরিমাণ সম্পদ আছে, ওই মালয়েশিয়াতে বা বাইরে বিনিয়োগ দেশে এই পরিমাণ সম্পদ আছে। আমেরিকার দিকে হয়তো যাবে না অতটা, কারণ আমেরিকায় আবার আরেকটা ঝামেলা আছে এখন। দুবাই আর মালয়েশিয়া এই 2টা জায়গার মধ্যে নাকি বেশিরভাগ এই টার্কিতেও যাচ্ছে, ওই জায়গায়। তো এই 2টা জায়গায় যাচ্ছে। তো এখন সরকার দুদকের দায়িত্ব হবে গভর্নমেন্টকে এই একটা তালিকা দিয়ে অ্যাডভাইস করা যে তাদের অনুমোদন ছাড়া এই লোকগুলো যেন মুভ করতে না পারে। সরকারের কাছে এর আগে যেমন সংসদেই একজন সংসদ সদস্য বলেছেন যে 2018 সালে 1000 কর্মকর্তা কর্মচারীর লিস্ট এসেছিল। না, সবগুলো কর্মকর্তা কর্মচারী আসলে তো হবে না শুধু, তাইলে তো আবার আরেক জিনিস, সরকার তো অচল হয়ে যাবে সব কর্মকর্তা। আর আমি তো বলছি রাজনীতিবিদদের ফাইলগুলোও ধরেন 250 গুণ, 300 গুণ, 1000 গুণ কীভাবে সম্পত্তি বাড়লো তার ওয়াইফের এবং তার 5 বছরে 10 বছরে। উপজেলার চেয়ারম্যান, তার সম্পত্তি বেড়ে গেছে 250 গুণ, 200 গুণ।
তো এগুলো সবগুলোই ধরেন কেবলমাত্র আবার আমলাতন্ত্রের উপর তো সরকার নির্ভর করে। আপনি তো বোর্ড অফ রেভিনিউ বা বোর্ড অফ রেভিনিউর সাথে যারা জড়িত আছে তারাই তো আপনার সমস্ত টাকা সংস্থান করে, বাজেটের টাকা তারাই তো জোগাড় করবে। এখন আপনি যদি মনে করেন সবাই হোস্টেল করে তো আর চলতে পারবেন না। তো সেই জন্য এটাকে যেন এই একটা ইমপ্রেশন তো থাকতেই হবে যে না, এই যে আমি ট্রায়াঙ্গেলটা বললাম, ত্রিপক্ষীয় জোট, ত্রিদলীয় জোট, রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং আমলা, তিনটাকে যদি আপনি একসাথে ইয়ে করতে না করেন তাহলে কিন্তু সেখানে আবার ওই যে পক্ষপাতিত্বের দোষে কিন্তু অন্য সমস্যা ক্রিয়েট হবে। আমি এই প্রসঙ্গে আসবো, তবে তার আগে একটু আপনার কাছে যেহেতু বলছিলাম যে আগের প্রসঙ্গে আবার আসবো, জনাব বদিউর রহমান, একটু আপনার কাছ থেকে জানতে চাই। পাশাপাশি আমি একটু যোগ করতে চাই গণমাধ্যমের খবর যে রাজস্ব এনবিআর কর্মকর্তাদের নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপে সাহায্য চেয়েছেন মতিউর রহমান, এবং তিনি বলেছেন তার সাথে যারা কাজ করেছেন তিনি জানেন, তারা জানেন তার টিমওয়ার্ক সম্পর্কে, এবং অভিভাবক হিসাবে তিনি সবসময় সহকর্মীদের রক্ষার চেষ্টা করেছেন, রক্ষা করেছেন, এজন্য তিনি সকলের সহায়তা দিয়েছেন। আমি আপনার কাছে জানতে চাইছি এই রক্ষা মানে তিনি কোনটি বলতে চাইছেন, যে যারা অভিযুক্ত বা এই ধরনের তার মতো যারা কাজ করেছে অনিয়ম তাদেরকেও রক্ষা করেছেন এরকমটি, অর্থাৎ তাদের সবার সহযোগিতা চান এরকম কিছু? এখন এটা তো মতিউর বলেছে, আমি বুঝবো কিভাবে? আপনি যদি নামের ধারণা করতে পারেন কিনা, আপনি যদি নামের বানান দেখে বদিউরের কাছাকাছি মতিউর পাবেন তাহলে তো এরকমটি না। হ্যাঁ, মানুষ যখন বেকায়দায় পড়ে তখন সে যে কোনো পন্থায় যেতে পারে। এখন মতিউর আগে একভাবে হয়তো ক্ষমতা প্রয়োগ করেছে, প্রভাব বিস্তার করেছে, কিন্তু আমার প্রশ্ন হইল গুড গভর্নেন্স থাকলে, এটা হইল সুশাসন থাকলে এরা তো আগেই ধরা পড়ে, সেটা তো কেউ করে না। মনে করেন তার যে এই পদোন্নতিগুলো হলো, আমরা আগে যেটা করতাম, আমি আরেকবার ওই কথা বলছিলাম, আমরা আগে একটা রেওয়াজ ছিল উপরের পদ থেকে কেউ চলে যাওয়ার সময় তার সাকসেসরদের জন্য নোট রেখে আসতেন, নোট টু সাকসেসর, সেখানে কে কেমন তার অভিজ্ঞতা কিছু বলে রাখতেন। এক, দ্বিতীয় হইল আমরা কোনো পদে বসলে, আমি নিজেও সেটা করেছি, যে আমার প্রিডিসেসর কে কেমন কাজ করছে কিছু ফাইলে তার নোট টোট সিদ্ধান্তগুলো দেখতাম, সাথে দেখতাম যে উনি কি লেখালেখি করছেন, এইসব বিষয়ে তার কোনো বইপত্র আছে কি না, তাহলে আমি ওটা সম্বন্ধে আরেকটু আইডিয়া পেতে পারি। ঠিক আছে, এখন তো সেগুলো হয় না। একজন চলে আসলে তার সাথে পরের জন্য সে কথাই বলবে না, জানতে চাইবে না, আর যিনি চলে আসেন তিনিও নোট রাখি আসেন না, আর পড়াটাও তো দূরে। আমি এটা বলছি এই কারণে, যদি আমার ডিপার্টমেন্টের পরে চেয়ারম্যান সাহেবরা আমার আত্মজীবনীটা পড়তেন, কিংবা আমি যে সরকারি চাকরিতে আমার অনুভূতি সমগ্র একটা বই ছাপাই দিলাম, আগে 7টা বইতে ছিল, পরে 1 খণ্ডে করে, সেখানকার একটা বইতে তো কোদালকে কোদাল বলি, ওখানে মতির উপর আমার 2টো লেখা, তাও তো 12-13 সালের কথা। তো কেউ তো পড়ছে না, দেখছে না, দেখলে একটা ইমপ্রেশন হয়। আরেকটা হলো ওই যেটা আগে বললাম, সব কিছু আদালতে সাক্ষী প্রমাণ দিয়ে হয় না, কারণ খুন করেছে কিন্তু হয়তো প্রমাণ হয় নাই, খালাস হয়ে গেছে, কিন্তু সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সে যে যার বিষয় 4বার দুদকে অভিযোগ যায় সে ক্লিন হয়ে আসে, কিন্তু সেটাও তো তাকে প্রমোশন দেওয়ার আগে একটা বিবেচনায় আসার কথা, আসে না। তাইলে গুড গভর্নেন্স নাই, কেউ এগুলো দেখছে না। এক, দ্বিতীয় হইলে যে চলে যায় বলেন, চলে যায়, এটা হইল নজরদারির অভাব, এটা দেখে না। যখন প্রথমে পত্রিকায় ডেফিনিট তথ্য দিয়ে বলতেছে তখনই কিন্তু সক্ষমতার অভাবে দেখে না, নাকি চোখ বন্ধ থেকে দেখে না? এটা 2টা কারণ আছে। একটা হইল সক্ষমতার অভাবের প্রশ্নটা পরে আসে, আগে হইল যে করার সদিচ্ছা আছে কিনা, আমি যাব কিনা তাকে ধরার জন্য। তখনই তো এনবিআরের চেয়ারম্যানও একটা অ্যালার্টনেস দিতে পারত পুলিশের কাছে অন্যখানে, যে আমার এই অফিসার সম্বন্ধে এইরকম খবর পত্রিকায় আসছে, একটু আইনি প্রক্রিয়ায় কোর্ট থেকে তাকে অনেক কিছুতে বার করার প্রসেস তো সময় লাগবে, তার আগে তোমরা একটু খেয়াল রাখবে যেন সরে না যেতে পারে। সেটা তো কেউ করতেছে না, দুদকও করে না, এও করে নাই। এমন বেনজিরের 7টা পাসপোর্ট, হ্যাঁ, যেটা এখন পত্রপত্রিকা আসতেছে, তো কেমনে হইলো? এখন বলে যে ওই পাসপোর্ট অধিদপ্তর এদেরকে ডাকাইলো, একজন একদিন আসে, তো সবগুলোকে আপনি ধরেন না, ধরতে পারবেন কি না? আপনি হায়ার অ্যান্ড ফায়ার সিস্টেমে এই যে দুর্নীতি ভরান কেউ একজন তারে পুরো পথে বসাতে পারবেন কি না? বিচার ব্যবস্থাতে তড়িৎভাবে কিছু করতে পারবেন না, পারলে সবাই যদি একসাথে মিলেন,
যে ঠিক আছে তার মাস্টার যে আছে পলিটিক্যাল গুরু থাকলে সে তাকে সাহায্য করবে, আমলা উভয় দিক থেকে করবে, গিভ অ্যান্ড টেকে চলবে, তুমি তাকে দেখবে। আমরা যখন চাকরিতে জয়েন করছি তখন আমাদের এক কলিগ ছিল, সে 79-এ, উনি একটা মন্ত্রণালয় ছিলেন, নামটাম বলবো না, বহু আগে হয়তো মরেও গেছে কিনা। তো ওনার যখনই উপরের কর্তা সেক্রেটারি বা বড়জন বদলি হইতেন, তিনি কিন্তু ফরের জায়গাটা আসতে তারা বলে যেত, একে একটু দেখে রাখবেন, সে আপনাকে দেখবে। এটা কি কত নিচে আর উপরে কেন? এই দেখা দেখি হইল ম্যানেজ করা, গিভ অ্যান্ড টেক হওয়া। হ্যাঁ, এটা যতক্ষণ চলবে ততক্ষণ এগুলো থামবে না। আর আমাদের ধরেন যেটা আমি বলি সব সময়, ধর্মীয় ব্যাপার স্যাপার শিক্ষা সেগুলো তখন কমে গেছে। এখন ছেলে কি কত টাকা খরচ করে, বাপ কত রোজগার করে, এগুলো কেউ জিজ্ঞেস করবে না। স্ত্রী কোনোদিন স্বামীকে জিজ্ঞেস করবে না কত পাইলা। হ্যাঁ, আমার মনে আছে আমি 74 সালে কলেজে জয়েন করছি চরফেশন বোলার, আমি আব্বাকে 100 টাকা পাঠাইলাম মানি অর্ডার করে। এই মানি অর্ডার করে পাঠানোর পরে আমার বাপ কিন্তু আমার পাল্টা চিঠি লিখলো, তুমি বেতন কত পেয়েছো, তোমার অন্য খরচ কত, আমাকে যে 100 টাকা পাঠাইলা কীভাবে পাঠাইলা? আমি জবাব দিয়েই করতে হয়েছে যে আমি 600 টাকা বেতন পেয়েছি। নেক্সট টু প্রিন্সিপাল, ওই যে জ্যাকবের আব্বা ছিলেন প্রিন্সিপাল নজরুল সাহেব, উনি আমাকে বলতেছিলেন যে ইংরেজির প্রফেসর তো, আমার পরের বেতনটাই আপনাকে দিলাম, আমার উপরে বেতন যদি দিই তাহলে তো আর আমি প্রিন্সিপাল থাকি না। যে 600 টাকার মধ্যে আমার 200 টাকা ওইখানে একজনের পেইং গেস্ট হিসাবে আরেক প্রফেসরের বাসায় ছিলাম, আপনার জন্য 100 টাকা পাঠাইলাম, এই 300, আর 300 টাকা আমার ইস্যু মাস্টার্সের পরীক্ষার জন্য বই টই কিনবো আমি রাখছি। এই জবাবদিহিটা তো এখন নাই, এই যে যেগুলো ঘটছে। তো আপনার রাষ্ট্রীয় জবাবদিহিতা না থাকলে, হায়ার অ্যান্ড ফায়ার সিস্টেম না থাকলে, গুড গভর্নেন্সের মনিটরিং না থাকলে, রাজনৈতিক প্রশ্রয় বন্ধ না হলে যা ঘটার তাই ঘটতে থাকবে। এখন কাভারেজ দেওয়ার জন্য যদি ওবায়দুল কাদের বলে, আয়না নিজের চেয়ারও দেখেন রাজনীতিবিদদের, আর শুধু আমলাদের দোষ দিবেন না, এগুলো হইলো আমরা আর মামারা সবাই তো খালাতো ভাই বোন, আমরা থাকবো, এই জাতীয় কথায় এইসব বন্ধ হবে না। জি, আমরা আলোচনা আবারও ফিরবো, তবে তার আগে একটি বিরতি নিয়ে আসতে চাই। দর্শক, আবারও ফিরছি 24 ঘন্টার সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা। ফিরছি মূল আলোচনায়। একটু যেতে চাই জনাব নূর খান লিটন, একটু আপনার কাছ থেকে জানতে চাই, সংসদে একজন সংসদ সদস্য কবিরুল হক তিনি বলেছেন সংসদে 350 এমপি তাদের দুর্নীতি করার সুযোগ কোথায় তিনি জানতে চেয়েছেন। আমার কথায় কোনো কাজ হয় না, চাকরি হয় না। আমি আপনার কাছে জানতে চাই যে আসলেই কি তাই? তাদের তো নির্বাহী ক্ষমতা নেই, এটি আমরা জানি। প্রথম হচ্ছে তাদের নির্বাহী ক্ষমতা নাই, কিন্তু তাদের একটা অবস্থান আছে, এবং সেই অবস্থান থেকে তারা কিন্তু বিভিন্ন ধরনের অনিয়ম বা বিভিন্ন ধরনের কাজের সাথে যুক্ত হতে পারেন। একেবারে নেই এই কথাটা বলার সুযোগ নেই। যেমন আমরা এখন যে কথাগুলি বিভিন্নভাবে জানতে পারছি, বালুমহল বলেন, তারপরে বর্ডারের ড্রাগ ব্যবসার থেকে বিভিন্ন টাইপের ব্যবসায় তো দেখেছি, এমন না যে দেখিনি। আমরা একটা কক্সবাজারের একজন পার্লামেন্ট মেম্বারকে দেখলাম পরবর্তীতে দেওয়া হলো না ড্রাগের ব্যবসার অভিযোগের কারণে। আমরা এখন শুনতেছি আনাস সাহেবের মৃত্যুর সাথেও এই ধরনের পরবর্তীতে ড্রাগের ব্যবসা ওনাকে দিয়ে নাই তো কি হয়েছে, তার বউরে দিছে, তার স্ত্রীকে নির্বাচিত করেছে। এটা তো অস্বীকার করা টাঙ্গাইলে একজন খুনির আসামি ওরে দেওয়া যাচ্ছে না, তার বুড়া বাপরে দিছে। আর আবার এটাও ঠিক যে পার্লামেন্টে গতকালকে বা পরশুদিন একজন পার্লামেন্টের সদস্য কিন্তু স্পষ্টভাবে বলেছেন যে দেশে দুর্নীতি প্রাতিষ্ঠানিকভাবে রূপ নিয়েছে এবং সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে, এই কথাটাও কিন্তু আসছে। আমি আপনার পুরানো একটা প্রশ্নের জায়গায় যেতে চাই। এই যে মানে কারো বিরুদ্ধে অভিযোগ আসার পর তারা দেশত্যাগ করছেন, আপনার প্রশ্ন ছিল যে এটা কিভাবে, এটা সুযোগ দেওয়া হয়। কারণ এই কথাটি নিয়ে যখন কথাবার্তা পাবলিকের ভিতর ছড়াচ্ছিল, আইজিপি মাত্র 4-5 দিন আগে একটা বিবৃতি দিয়েছেন যে আদালত নির্দেশ না দিলে তো আর বিদেশ যাওয়া ঠেকানো যায় না। কিন্তু ধরেন সাধারণ অনেক মানুষ আছে যাদের বিরুদ্ধে একটা জিডি নাই, মামলা নাই, বা বিরোধী দলের অনেক আছে যার বিদেশ যাত্রায় স্থগিতের কোনো মানে কোর্টের আদেশ নাই, কিন্তু ঠিকই আটকিয়ে দেওয়া হচ্ছে। তাহলে এই দুর্নীতিবাজরা তো আরও জঘন্য, তাদেরকে কেন আটকানো হচ্ছে না? আমি আবারও বলতে চাই, আমি মানে বদুর ভাইয়ের কথার সাথে একমত যে আদালতের নির্দেশনা একটা সময় সাপেক্ষ ব্যাপার। প্রাথমিকভাবে কিন্তু কিছু কাজ করে নেওয়ার সুযোগ আছে, সেই কাজটি কেন করছে না? আর
যে কোনো ব্যাপারে ঢালাওভাবে মন্তব্য করে ফেলেন, আদালতকে দোহাই দেন, কোন কোন ক্ষেত্রে আপনারা আদালতের নির্দেশনা মানেন আর কোন ক্ষেত্রে মানেন না সেটা বলেন। জি, একটু যেতে চাই ডক্টর মিজানুর রহমান, একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে সংসদেও আলোচনা হয়েছে, পাশাপাশি গণমাধ্যমে খবর বেরিয়েছে সরকারি কর্মচারীদের হিসাবের একটি বিষয়, এবং বলা হচ্ছে যে সরকার এই যে বিধানটি যেটি ছিল 5 বছর পর পর দেয়, এটি নাকি এক সময় ছিল সব প্রতি বছর দেয়, সেটি 5 বছর করেছে, এখন এটিকে আরেকটু শিথিল করে বলা হচ্ছে যে সরকার যখন চাইবে তখন নিতে পারবে, যদি 20 বছরের মধ্যে না চায় তখনও দরকার নেই। আচ্ছা, এটি প্রয়োজনীয়তা কতটা? সেটার একটা বোধহয় ব্যাখ্যা দিচ্ছে, কারণ গভর্নমেন্টের এখন ক্লাস 1 জবে যারা চাকরি করে তাদের তো ইয়ারলি বেতন 3 লক্ষ টাকার বেশি হয়। তো 3 লক্ষ টাকার বেতন বেশি হলে তাকে রিটার্ন সাবমিট করতে হয়, আর রিটার্ন সাবমিট করতে হলে বাধ্যতামূলকভাবে আপনার সম্পদের বিবরণ দিতে হবে, এবং সম্পদের বিবরণ গত বছরেরটা আর এই বছরটার মধ্যে পার্থক্য কি এটা তো ওই বিবরণীতে আছে। এই অর্থে হয়তো গভর্নমেন্ট এই যে ইয়েটা চাচ্ছে না। আমি তো বলি যে শুধু সম্পদের বিবরণ যেটা ট্যাক্স ফাইলে আছে এটা যদি নিয়মিত মনিটর করা হয়, দিস ইজ এনাফ। এটা আলাদা করে স্টেটমেন্ট নেওয়ার দরকার নেই। আমি চুরি করছি, আরও সম্পত্তি করছি, তার বলবে না তো, সে সম্পদ যেটা আছে তার ইনকাম স্টেটমেন্টে আছে। আর এমপি সাহেবের কথা আমরা এখন ভালো, যদিও আমাদের সংসদ সব কিছুর কেন্দ্রবিন্দু হওয়ার কথা ছিল, কথাবার্তা বলার, তো আমি অন্তত এই কয়দিনে পার্লামেন্টের বক্তব্যগুলি শুনে তো এক ধরনের একটা সেন্সেশন তো ক্রিয়েট করা, জনসচেতনতা যেটা আমরা তৈরি করছি সেটার থেকে যদি আমরা এটাকে যদি একটা কালচারাল মুভমেন্টে রূপ দিতে পারি তাহলে খুবই ভালো হবে। যখন যেই কবিরুল হক যেই এমপি সাহেব বলছেন, আমি জানি না ওনার ক্ষমতা কেন কম, কিন্তু অত্যন্ত ক্ষমতাশালী এমপি জায়গায় জায়গায় আছে। এই এক একজন এমপির কথা ছাড়া পিডব্লিউডির টেন্ডার থেকে আরম্ভ করে পানি উন্নয়ন বোর্ড এটা সেটা যা কিছু আছে ওই এলাকায় ওই এমপি সাহেবরা তার লোকদের দ্বারা নিয়ন্ত্রণ করে, এটাও কিন্তু আছে। এই কবিরুল কোথাকার এমপি আমি জানি না, তো উনি কেন পারেন না সেটা অন্য জিনিস। একটা উদাহরণ দিয়ে বলি, আপনি যে আমাদের মফস্বলের শহরের যে হাসপাতালগুলো যে দুরবস্থা, আপনি এক্সরে মেশিন আছে তো লোক নাই, লোক আছে তো মেশিন নাই, আইসিইউ নাই, কিন্তু প্রত্যেকটা বড় হাসপাতাল সদর 250 শয্যা যে হাসপাতালগুলো আছে এটা প্রত্যেকটা একটা ব্যবস্থাপনা কমিটি আছে, পদাধিকার বলে স্থানীয় সংসদ সদস্য কিন্তু এটা সভাপতি, এবং প্রত্যেক মাসে এই হাসপাতালের সভা হওয়ার কথা। আপনি খোঁজ নিয়ে দেখেন আমাদের এই জেলাগুলা, এর মধ্যে কয়টা হাসপাতালের গত কয় বছরের মধ্যে কয়টা সভা হয়েছে। অর্থাৎ এই যে কাজটা ওনার কথা ছিল, অতিরিক্ত ক্ষমতা দেওয়ার দরকার নেই, যেটা অলরেডি দেয়া আছে। অনেক এমপি ওই জায়গাটায় হাত না দিয়ে বরং যেখানে যেখানে ওই বালুমহাল, জলমহাল এইগুলাতে বেশি সময় দিয়ে দিচ্ছেন। উনি যদি একটা এমপি যদি চায় শুধু একটা হাসপাতালকে উনি সোজা করতে পারে। আপনি যে মেডিকেল কলেজ হাসপাতাল, সেখান থেকে কেন রুগী প্রাইভেট হাসপাতালে চলে যাবে? আমাদের এখন প্রায় বড় জেলায় মেডিকেল কলেজ সরকারি হাসপাতাল আছে, তো সরকারি হাসপাতাল থেকে যদি একটা রুগী রাখতে তারা ব্যর্থ হওয়ার কথা না, যদিও সব পেসিস থাকার কথা, তাহলে কি হতে পারে? তাকে ঢাকা মেডিকেল কলেজে রেফার করতে পারে, অথবা ঢাকা মেডিকেল কলেজ থেকে বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি রেফার করতে পারে। কিন্তু কুমিল্লার মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কেমনি কুমিল্লার গুমতি হাসপাতাল, টাওয়ার হাসপাতাল, ওখানে রুগী কীভাবে রেফার্ড হয় মেডিকেল কলেজ থেকে, কুমিল্লা মেডিকেল কলেজ থেকে? যে কোনো অপারেশনের রুগী গেলেই না আমাদের এখানে তো এই ব্যবস্থা নেই, কোন হয় টাওয়ার হাসপাতাল আছে, গুমতি হাসপাতাল আছে, ওখানে গরিব মানুষকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আমি কুমিল্লার এমপি সাহেবকে এই অনুষ্ঠান বলতে, আপনি এটা মনিটর করেন, কুমিল্লা মেডিকেল কলেজ থেকে কেন রুগী পাশের আশেপাশের কুমিল্লার তো এমন কোনো স্কয়ার বা এভার কেয়ারের মতন ওরকম হাসপাতালও নেই, খুব অর্ডিনারি নিম্নমানের কতগুলো ক্লিনিক, সেগুলোতে কুমিল্লা মেডিকেল কলেজে ভর্তি হতে গেলে ওখানে বলে সিট নাই, জায়গা নাই, এই নেই সে নেই বলে রুগী পাঠাচ্ছে। তো এই কাজটা তো কুমিল্লা যারা স্থানীয় সংসদ সদস্য যারা আছেন, এই যে আমাদের মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী, উনি ওই এলাকা, ওনাদের এই জিনিসগুলো আগে দেখার দরকার, যে থানা হেলথ কমপ্লেক্স থেকে কেন রুগী প্রাইভেট ক্লিনিকে থানা লেভেলে পর্যন্ত যাচ্ছে। এইটাও আমি স্বাস্থ্যমন্ত্রীকে বলবো যে এই জিনিসটা বন্ধ করেন। কোনো সরকারি হাসপাতাল থেকে কোনো রোগীকে ফেরত দেওয়া যাবে না, আর যদি দিতে হয় রেফার করতে হবে ঢাকা মেডিকেল কলেজে অথবা সরকারি হাসপাতালে। কোনো প্রাইভেট হাসপাতালে রেফার করলে ওই হাসপাতালের নিবন্ধন বাতিল করে দেওয়া হোক, অথবা ওই ডাক্তারের নিবন্ধন বাতিল করা হোক, এরকম কিছু করতে হবে। জি, একটু যেতে চাই জনাব বদিউর রহমান, একটু আপনার কাছ থেকে জানতে চাই, আজকে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন দেশে দুর্নীতির পরিমাণ আগের চেয়ে কমেছে, যদিও সংসদে আমরা দেখছি এক ধরনের আলোচনা, কিন্তু তিনি বলছেন যে দুর্নীতির পরিমাণ কমেছে। একটু আপনার মন্তব্য জানতে চাই। তো মিনিস্টার সাহেব স্থানীয় সরকার মন্ত্রী, তো উনি কোন হিসাবে কার থেকে কি নিয়ে বলছেন কমেছে আমি তো জানি না।
কমলো কিভাবে, উনি কোনো যুক্তি দেখাইলেন যে এভাবে কমছে ওভাবে কমছে, তো মুখে বলতেছে। আপনার মন্ত্রীরা এখন যেসব কথাবার্তা বলে এগুলোর কোনো ওজন নাই। রাজনৈতিক নেতার যে ভারিক্কি ছিল, ভার ছিল, সেগুলো এখন নাই। অতএব যে যেমন পারে কথা বলে যাইতেছে। আজকে আমার সাথে আমার এক জুনিয়র কলিগ ডেপুটি সেক্রেটারি লেভেলের অফিসার একটা সংস্থাতে, সিটি কর্পোরেশনের একটা সংস্থাতে আছে। তো ও আমার সাথে এক কথা প্রসঙ্গে বলতেছিল, রাজনীতি নিয়ে কথা উঠছে পর, সে অনেক গবেষণা করে, বোধহয় পড়ে টড়ে, সে সুন্দর একটা কথা বললো, স্যার রাজনৈতিক নেতৃত্ব আছে কিন্তু মানবিক রাজনৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠিত হয় না। তাহলে ডিফারেন্সটা কি? ও স্যার ডিফারেন্স হলো রাজনৈতিক নেতৃত্ব তো নেতাগিরি করে ভোট করতেছে, চুরি করে হোক, যেভাবে হোক করতেছে, কিন্তু মানবিক শব্দটা যদি আগে থাকে, মানবিক রাজনৈতিক নেতৃত্ব হইলে তার পক্ষে তো অন্যায় কোনো চিত্তে যাওয়ার প্রশ্ন ওঠে না। যেটাই উঠবে সেটা তাকে হিউম্যানিটেরিয়ান পলিসিতে যেতে হয়, এবং সেটা থাকলে অর্থনৈতিক কর্মসেবা। আচ্ছা, এটা নিয়ে তো বেশ পাণ্ডিত্যপূর্ণ কথা আছে, কিন্তু রাজনৈতিক নেতৃত্ব যদি আপনার পৌঁছে যায়, দেয়ার ইজ নো ডিনাইং দ্য ফ্যাক্ট, উইদাউট পলিটিশিয়ানস কোনো দেশই উন্নত হবে না, শাসন কার্য থেকে শুরু করে সবটা চলবে না। কিন্তু সেই পলিটিশিয়ানসরা যদি পৌঁছে যায়, কেনাবেচাতে যায়, পাপুল যদি এসে যেতে পারে কীভাবে এমপি হয়ে যায়, তার বউও যদি এসে যেতে পারে, হ্যাঁ, ওই যে ড্রাগের জন্য একজনকে বাদ দিলে আবার তার বউরে নিয়ে আসবেন, খুনের আসামি একজনকে বাদ দিবেন, তার বুড়া বাপরে নিয়ে আসবেন, আবার স্বামী মরে গেছে বউরে নিয়ে আসবেন, এইগুলা যদি চলে, আবার সংসদের সেখানে যদি আপনি কেউ নাচবে, কেউ গান গাইবে, কেউ খেলবে, এইভাবে সব নিয়ে আসা, এখানে একটু লবণ, একটু চিনি, একটা গুটা, এগুলার মধ্যে চটুল কোনো রকমের ক্যারিজমা থাকতে পারে, কিন্তু সংসদের যে গাম্ভীর্য, আইন প্রণেতাদের যে ভারিক্কি। আগে আমি ছোট থাকতে আমাদের এমপি ছিল খাজা আহমদ সাহেব। আহা, স্কুলে পড়ার সময় যে শুনলাম খাজা আহমদ সাহেবকে দেখা যায় কেমনে, এমপি সাহেব দেখার জন্য একটা বড় আগ্রহ কেমন। আর এখন এমপি সাহেব দেখলে কোনটা এমপি সিনারি উভয় থাকে না। আপনি রাজনৈতিক নেতৃত্বটা যত শক্ত করতে পারবেন, ভিত্তি যত শক্ত হবে, তখন আমলা কামলা কারো কিছু হবে না। আপনি একসময় আমরা বলতাম, এটা দিয়ে আপনার শেষ করি, সেটা হইল আমলাদের সাথে রাজনীতিবিদদের লড়াই হইলে আগে বেলা হয়তো আমলারা ব্যুরোক্রেটস আর মোর ইন্টেলিজেন্ট দেন দ্য পলিটিশিয়ানস। কারণ লেখাপড়া না করে অনেক পলিটিশিয়ান আছে, প্র্যাকটিস থাকে না, ফট করে চলে আসে। এখন তো হাইব্রিড না কী বলে টলে, কাউয়া টাউয়া কী বলে, এইসব হয়। তখন রাজনীতিবিদকে দেখার জন্য আমরা আগ্রহ প্রকাশ, ও অমুক আসছে। আর এখন রাজনীতিবিদ কী অবস্থায় চলে গেল। বাকিটা আসেন, আপনি পলিটিক্সকে বিক্রি করে দিচ্ছেন কেন? সব ব্যবসায়ী কেন আসতেছে? আপনার পোর খাওয়া লোকজন যেগুলো আছে সেগুলো আসতে পারেন না কেন? আবার নিজের শত্রু দলে একজন আসলে তার থেকে কেউ ক্ষমতা নিলে আপনি তখন খুশিতে ওরে সমর্থন দেন। হ্যাঁ, এই যুগগুলো করার পরে তো ভিত্তিটা শক্ত হয় না। মাঝে মাঝে বলে যে, ওই যে দুঃখ করে আপনার লোকাল উপজেলা চেয়ারম্যান থেকে শুরু করে বলে যে আমলারা কথা শুনেন না। আর বাবা, কথা শুনবে কেমনে? আপনি শুনাইতে পাচ্ছেন না, আপনি তার সাথে দোস্তালি করতেছেন, ভাগাভাগি করতেছেন, তো আপনাকে মানবে কিভাবে, শুনবে কিভাবে? আপনি আপনার মতো থাকেন, মানবে। জি, শেষ করতে হচ্ছে আমাদের আজকের 24 ঘন্টা। আপনাদের তিনজনকে ধন্যবাদ, এতক্ষণ অনেক বিস্তারিত আলোচনা হচ্ছে। দর্শক, এই ছিল আমাদের আজকের 24 ঘন্টার আলোচনা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।